এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের ভয়াবহ হামলায় তছনছ মার্কিন যুদ্ধজাহাজ। হরমুজ থেকে ভয়ে পালাচ্ছে মার্কিন সৈন্যরা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্প বারবার হরমুজ প্রণালী দখলমুক্ত করার কথা বললেও ট্রাম্পের কথায় যেন কোনো পাত্তাই দিচ্ছে না তেহরান। আর সে কারণেই এবার হরমুজ প্রণালী দখল নিতে গিয়ে মহা বিপদে পড়েছে মার্কিন নৌবাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখোমুখি হামলার মুখে 3টি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে আমেরিকার 228 স্থাপনা চুরমার করেছে ইরান। নতুন স্যাটেলাইট চিত্রে পেন্টাগনের মাথায় হাত। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষয়ক্ষতি নিয়ে এতদিন তথ্য আড়াল করে আসছিল ট্রাম্প প্রশাসন। তবে স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র উন্মোচিত হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্তত 15টি মার্কিন সামরিক ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত হামলা চালিয়েছে ইরান। মার্কিন ঘাঁটিগুলোর এই ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চাইতেও অনেক বেশি। এদিকে মিত্রদের বিপদে ফেলে একা ছুটছে আমেরিকা। তবে কি মার্কিন আধিপত্যের পতন? এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সমুদ্রে আমেরিকার এক বিশাল হামলা সম্পর্কে, যেখানে ইরানি জাহাজের উপর সরাসরি মিসাইল লাগা হয়েছে। আপনারা দেখবেন ওমান উপসাগরে আমেরিকার এই সামরিক অবরোধকে একদম সরাসরি চ্যালেঞ্জ করে ইরান কিভাবে একটা আস্ত জাহাজ নিজেদের দখলে নিয়ে নিয়েছে। আর সবশেষে আমরা বিশ্লেষণ করব ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের তৈরি করা এমন একটা নতুন আইনি ফাঁদ সম্পর্কে, অর্থাৎ স্টেট অফ হরমুজ লিগাল রিজিম বিল, যার ফলে ইরানের পারমিশন ছাড়া হরমুজ প্রণালীতে একটা মাছিও বলতে পারবে না। এদিকে আরব আমিরাতে নতুন করে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সংযুক্ত আরব আমিরাতে নতুন করে মিসাইল ও ড্রোন ছড়েছে ইরান। এই ঘটনায় দেশটিতে 3 জন আহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানানো হয়েছে, ইরান থেকে নতুন করে ছোড়া 2টি ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন প্রতিহত করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া 551টি ব্যালিস্টিক মিসাইল, 29টি ক্রুজ মিসাইল। এদিকে ভারতকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলল পাকিস্তান সেনাবাহিনী। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্পের ভাগ্য এখন শি জিনপিং এর হাতে। ইরান আমেরিকা যুদ্ধ থামাতে বেজিং এ শুরু হলো গোপন দর কষাকষি। হরমুজ প্রণালীর অবরোধ কি সরাবে চীন? নিষেধাজ্ঞায় পিষ্ট ইরান কি তবে বেজিং এর কাঁধে ভর করে বাঁচবে? যুদ্ধের চাবিকাঠি এখন চীনের পকেটে। ইরানের পাল্টা হামলায় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নাজেহাল হয়ে পড়ে, ঠিক তখনই পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি থাকলেও ইরান তার শর্ত থেকে এক চুলও পিছুপা হয়নি। এখনো পর্যন্ত হরমুজ প্রণালী নিজেদের কবজায় রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ট্রাম্প বারবার হরমুজ প্রণালী দখলমুক্ত করার কথা বললেও ট্রাম্পের কথায় যেন কোনো পাত্তাই দিচ্ছে না তেহরান। আর সে কারণেই এবার হরমুজ প্রণালী দখল নিতে গিয়ে মহা বিপদে পড়েছে মার্কিন নৌবাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখোমুখি হামলার মুখে 3টি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নৌ ইউনিট দাবি করেছে, বৃহৎ পরিসরের যৌথ সামরিক অভিযানে তারা মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের মুখোমুখি হামলার মুখে 3টি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালিত ওই অভিযানের বিষয়ে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 2টি উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাবে এই অভিযান চালানো হয়। তার ভাষ্য অনুযায়ী প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়। এরপর সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হতে থাকে। বিবৃতিতে বলা হয়, অভিযানে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ওয়ারহেড সংযুক্ত ছিল এবং সরাসরি সেগুলো মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। ইরানি কমান্ডার দাবি করেন, অভিযানের পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে মার্কিন নৌবাহিনীর সামরিক সরঞ্জামগুলো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে আলাদা এক বিবৃতিতে দেশটির খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, কৌশলগত এই জলপথে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক আগ্রাসনের জবাবে ইরানি বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে, অতীতের মতোই যে কোনো আগ্রাসন বা যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে এবং এক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা করবে না। সংযুক্ত আরব আমিরাতে নতুন করে মিসাইল ও ড্রোন ছড়েছে ইরান। এই ঘটনায় দেশটিতে 3 জন আহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানানো হয়েছে, ইরান থেকে নতুন করে ছোড়া 2টি ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন প্রতিহত করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া 551টি ব্যালিস্টিক মিসাইল, 29টি ক্রুজ মিসাইল এবং 2263টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে হামলার বিষয়ে ইরান এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে শুক্রবার সকালে দেশ জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির উপকূলে বিস্ফোরণের পরেই আরব আমিরাত দেশে উচ্চ সতর্কতা জারি করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়, শুক্রবার সকালে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, এই মুহূর্তে আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবেলা করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘর্ষ হয়েছে।
যদিও নতুন এই সংঘর্ষ দ্রুত কূটনৈতিক সমাধানের আশাকে ধাক্কা দিয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই উত্তেজনা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও বহাল আছে। একটা সময় মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় ও যৌথ কৌশলের উপর ভিত্তি করে চলাই ছিল বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। কিন্তু আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে সেই নীতিতে বড় পরিবর্তন দেখা যায়। বর্তমানে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের আচরণেও একই বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে বর্তমানে ক্রমেই স্বল্পমেয়াদী ও স্বার্থ নির্ভর কূটনীতির দিকে ঝুঁকছে ওয়াশিংটন। সম্প্রতি নেটো মিত্রদের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রধান কারণ, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী অবস্থানকে পুরোপুরি সমর্থন দেয়নি। গত মার্চে নিজেদের নেটো মিত্র স্পেনের উপর চরম ক্ষুব্ধ হন ট্রাম্প। যুক্তরাষ্ট্র চাইলে স্পেনের সামরিক ঘাঁটি দখল করতে পারে এবং সব বাণিজ্য বন্ধ করে দিতে পারে বলে হুমকি দেন তিনি। এমনকি স্পেনকে নেটো থেকে বের করে দেওয়ার কথাও তুলেছিলেন ট্রাম্প। স্পেনের মতো ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে এমন আচরণকে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক বাস্তবতার উদাহরণ হিসেবে দেখছেন অনেকেই। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিবর্তনের এই নীতির শুরু মূলত আফগানিস্তান থেকেই। বিশ্লেষক তাম হোসেন তার বই শ্যাডো ওভার কাবুল বইতে উল্লেখ করেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার মিত্র সরকারকে পাশ কাটিয়ে সরাসরি তালিবানের সঙ্গে আলোচনা শুরু করে। এর ফলে দীর্ঘদিনের মিত্র আফগান সরকার রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় আফগানিস্তান ইস্যুতে বহুপাক্ষিক কৌশল অনুসরণ করেছিল যুক্তরাষ্ট্র। 9/11 হামলার পর তারা নেটো ও অন্যান্য মিত্র দেশের সমর্থন নিয়ে আফগানিস্তানে অভিযান শুরু করে। পরে আফগান যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বারাক ওবামা প্রশাসন। সেই সময় ওবামা ও তার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বারবার জানতে চেয়েছিলেন এত দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে কি অর্জন করেছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে ট্রাম্প প্রশাসনের সময়। ট্রাম্প নিজেকে একজন ডিল মেকার নেতা হিসেবে তুলে ধরেন। তার প্রশাসন আফগান সরকারকে বদলে সরাসরি তালিবানের সঙ্গে আলোচনা শুরু করে। এরপর 5,000 তালিবান বন্দীকে মুক্তি দিতে একটি চুক্তি করে ট্রাম্প প্রশাসন। আফগান সরকার এই সিদ্ধান্তে আপত্তি জানালেও যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে বন্দীদের মুক্ত করতে বাধ্য করে। এটিকে আফগানিস্তানের ভবিষ্যতের জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ তালিবানকে আরো শক্তিশালী করে তোলে। অনেকের ধারণা ছিল আফগানিস্তান ইস্যুতে আগের মতো মিত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে যুক্তরাষ্ট্র, কিন্তু আফগানিস্তান থেকে দ্রুত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। ফলে দুর্বল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত আফগান সেনাবাহিনী। পরে তালিবান যোদ্ধারা দ্রুত আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল দখল করতে শুরু করে। অবশেষে 2021 সালে আফগান সরকারের পতন ঘটে এবং ক্ষমতা দখল করে তালিবান। বিশ্লেষকদের মতে বর্তমানে ইরান সংকটেও একই ধরনের নীতি অনুসরণ করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এখন তাৎক্ষণিক কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, মিত্রদের মতামতকে নয়। ওয়াশিংটন এখন তাৎক্ষণিক কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, মিত্রদের মতামতকে নয়। আফগানিস্তান থেকে নিজেদের সুবিধামতো সরে পড়েছিল যুক্তরাষ্ট্র। এতে তালিবান যোদ্ধাদের সামনে চরম বিপদে পড়ে আফগান সেনাবাহিনী। কঠিন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার মিত্র বাহিনীকে কিভাবে একা ফেলে চলে যেতে পারে, এটি তার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে রয়েছে। এদিকে ইরান যুদ্ধের জের ধরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের খাতিরে নিজেদের অন্য মিত্রদের বিসর্জন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইরান সংকটে দেখা গেছে যুক্তরাষ্ট্র যখন যুদ্ধে জড়ায় তখন তারা কতটা বেপরোয়া, এমনকি মিত্রদের কথাও চিন্তা করে না যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন তাই যুক্তরাষ্ট্রের মিত্রদের এখন একটাই শিক্ষা নেওয়া উচিত, ওয়াশিংটন তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী জোটের নিয়ম পরিবর্তন করে। এই পরিস্থিতির কারণে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্র এখন এক বিপজ্জনক দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষয়ক্ষতি নিয়ে এতদিন তথ্য আড়াল করে আসছিল ট্রাম্প প্রশাসন। তবে স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র উন্মোচিত হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্তত 15টি মার্কিন সামরিক ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত হামলা চালিয়েছে ইরান। মার্কিন ঘাঁটিগুলোর এই ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চাইতেও অনেক বেশি। ওয়াশিংটন পোস্টের এক বিশেষ তদন্তে দেখা গেছে ইরানের হামলায় অন্তত 228টি সামরিক কাঠামো এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটন প্রাথমিক স্বীকারোক্তিতে যা স্বীকার করেছিল হামলার ক্ষয়ক্ষতি সেই তুলনায় কয়েক গুণ বেশি। এই তদন্তে ইরান থেকে প্রকাশিত উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট চিত্রগুলোকে ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট ব্যবস্থার তথ্যের সঙ্গে তুলনা করে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে ইরানের প্রধান লক্ষ্যবস্তু ছিল মার্কিন বাহিনীর অত্যন্ত সংবেদনশীল স্থাপনা, যেমন রাডার যোগাযোগ কেন্দ্র এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং বাহরাইন ও কুয়েতে মোতায়েন করা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে অকেজো হয়ে পড়েছে। এমনকি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তরের স্যাটেলাইট ডিশ এবং কুয়েতার ক্যাম্প বুহরিং এর পাওয়ার প্ল্যান্টও এই হামলার হাত থেকে রক্ষা পায়নি। সামরিক বিশেষজ্ঞদের মতে এই হামলাগুলোর নির্ভুলতা প্রমাণ করে ইরান আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিষয়টি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এদিকে এই ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে না আনতে যুদ্ধের শুরুতেই ভ্যান্টার এবং প্ল্যান্ট ল্যাবসের মতো বড় স্যাটেলাইট কোম্পানিগুলোকে মধ্যপ্রাচ্যের ছবি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিল মার্কিন প্রশাসন। ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর পক্ষে ইরানের পাল্টা হামলার সঠিক চিত্র নিরূপণ করা অসম্ভব হয়ে পড়েছিল। তবে ইরান নিয়মিতভাবে তাদের নিজস্ব স্যাটেলাইট চিত্র প্রকাশ করে। জানা গেছে এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 7 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে, যার মধ্যে 6 জন কুয়েতে এবং 1 জন সৌদি আরবে প্রাণ হারিয়েছেন।
এছাড়া 400 জনের বেশি সেনা বিভিন্ন মাত্রায় আহত হয়েছে। ইরান আরও দাবি করেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত দামি থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম এবং সৌদি আরবে থাকা একটি E-3 সেন্ট্রি এয়ারক্রাফটে হামলা চালানো হয়েছে। যদিও ইরানের এসব দাবির বিষয়ে এখনও নীরবতা পালন করছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা এতদিন নিজেদের ক্ষয়ক্ষতির চিত্র আড়াল করলেও বাস্তব অর্থে ইরানের হামলায় তাদের ঘাঁটিগুলোর 12টা বেজে গেছে। মার্কিন সামরিক কৌশল ইরানের মিসাইল ও ড্রোন হামলার সামনে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। বিষয়টিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের ওপর এক বড় ধরনের আঘাত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারতকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলল পাকিস্তান সেনাবাহিনী। ভারতের বিরুদ্ধে আবারও কঠোর ও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সবচেয়ে বড় সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেছেন, আন্তর্জাতিক মহলে ভারতের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা ক্রমেই কমছে। মার্কা-ই-হক নামে পাকিস্তানের ভাষ্য অনুযায়ী গত বছরের ভারত পাকিস্তান সামরিক সংঘাতের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনী ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাকিস্তানের মতে গত বছরের 22 এপ্রিল পেহেলগাম হামলার পর শুরু হওয়া সামরিক উত্তেজনা অপারেশন বন-ই-আনুম মারসুস এবং 10 মে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়া সংঘাত ছিল মার্কা-ই-হক বা সত্যের যুদ্ধ। এই উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে আহমেদ শরীফ বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের জনগণের প্রত্যাশা পূরণ করেছে এবং বহুমাত্রিক সামরিক কৌশলের মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবেলা করেছে। তিনি জানান, সংবাদ সম্মেলনের মূল লক্ষ্য অতীত সংঘাতের বিবরণ নয়, বরং 2025 সালের মে থেকে 2026 সালের মে পর্যন্ত সময়ের কৌশলগত প্রভাব মূল্যায়ন করা। তার দাবি, এই সংঘাত পাকিস্তানের জন্য অন্তত 10টি বড় কৌশলগত ফল বয়ে এনেছে। দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সমুদ্রে আমেরিকার এক বিশাল হামলা সম্পর্কে, যেখানে ইরানি জাহাজের উপর সরাসরি মিসাইল লাগা হয়েছে। আপনারা দেখবেন ওমান উপসাগরে আমেরিকার এই সামরিক অবরোধকে একদম সরাসরি চ্যালেঞ্জ করে ইরান কিভাবে একটা আস্ত জাহাজ নিজেদের দখলে নিয়ে নিয়েছে। আর সবশেষে আমরা বিশ্লেষণ করব ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের তৈরি করা এমন একটা নতুন আইনি ফাঁদ সম্পর্কে, অর্থাৎ স্টেট অফ হরমুজ লিগাল রিজিম বিল, যার ফলে ইরানের পারমিশন ছাড়া হরমুজ প্রণালীতে একটা মাছিও বলতে পারবে না। পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন দর্শক, কারণ পর্দার আড়ালের আসল খেলাটা বুঝতে হলে এই প্রতিটি পয়েন্ট আপনার জানা অত্যন্ত প্রয়োজন। আজ দেখুন, খবরের গভীরে যাওয়ার আগে আমাদের একটু অপেক্ষা করে বুঝতে হবে যে মধ্যপ্রাচ্যের এই সমুদ্র সীমায় এখন ঠিক কি চলছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড, যাকে আমরা সংক্ষেপে সেন্টকম বলে থাকি, তারা ইরানের বিরুদ্ধে একটা বড় সামরিক কারবারের কথা ঘোষণা করেছে। তারিখটা মনে রাখবেন, গতকাল 8ই মে সন্ধ্যার এই চাঞ্চল্যকর খবর অনুযায়ী আমেরিকান নেভির FA ফাইটার জেটগুলো সরাসরি ইরানের তেল বহনকারী 2টি জাহাজ MT সি স্টার থার্ড এবং MT সাবেরাকে নিশানা করে সমুদ্রের মাঝখানে হামলা চালিয়েছে। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে, আমেরিকা কিন্তু পুরো জাহাজ দুটোকে ডুবিয়ে বা ধ্বংস করে দেয়নি। তারা অত্যন্ত নিখুঁতভাবে জাহাজ দুটোর চিমনি এবং ইঞ্জিনে আঘাত করেছে, যাতে ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে যায় এবং জাহাজগুলো আর 1 ইঞ্চিও সামনে এগোতে না পারে। মার্কিন সামরিক বাহিনীর দাবি হলো, এই তেলের ট্যাঙ্কারগুলো আমেরিকার দেওয়া কড়া স্যাংশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গালফ অফ ওমান হয়ে ইরানের বন্দরে ঢোকার চেষ্টা করছিল। এর ঠিক 2 দিন আগেও একই কায়দায় তৃতীয় আরেকটি ট্যাঙ্কারের উপর আমেরিকা ঠিক এইভাবে হামলা চালিয়েছিল। দেখুন, আসল ব্যাপারটা হলো, এই মুহূর্তে আমেরিকা ইরানের প্রায় 70টির বেশি তেলবাহী ট্যাঙ্কার সমুদ্রে আটকে রেখেছে। এই জাহাজগুলোতে প্রায় 166 মিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে, যার বর্তমান বাজার মূল্য 13 বিলিয়ন বা 13,000 কোটি ডলারের কাছাকাছি। পশ্চিমাদের এই ব্লকেটের কারণে ইরানের এই বিশাল সম্পদের পুরোটাই এখন সমুদ্রে অকেজো হয়ে পড়ে আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার এই পদক্ষেপকে একটি চরম দায়িত্বজ্ঞানহীন মিলিটারি অ্যাডভেঞ্চার হিসাবে আখ্যা দিয়েছেন এবং স্পষ্ট ভাষায় বলেছেন যে এর চরম জবাব দেওয়া হবে। এখন একজন বিশ্লেষক হিসাবে আমাদের ভাবতে হবে, এই যে হামলাগুলো হচ্ছে, এগুলো কি কোনো বড় যুদ্ধ শুরু হওয়ার আগের সিগন্যাল, নাকি যুদ্ধ পুরোপুরি শেষ করে একটা বড় ধরনের চুক্তিতে যাওয়ার আগে দুই পক্ষ একে অপরের পালস চেক করছে এবং সারা বিশ্বকে নিজেদের শক্তির মেসেজ দিচ্ছে? দেখুন, আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় শান্তি চুক্তির ঠিক আগ মুহূর্তে এমন পেশি শক্তির প্রদর্শনের এই ঘটনা ঘটে। এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে দর্শক, এই উত্তেজনা কিন্তু একতরফা থেমে নেই বা ইরানও কিন্তু চুপ করে বসে মার খাচ্ছে না। হরমুজ প্রণালী থেকে আসা খবরগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে পরিস্থিতি কতটা নাজুক। কাগজে কলমে সেখানে একটা যুদ্ধবিরতির কথা বলা হলেও গতকাল 8ই মে রাতের আরেকটি খবর অনুযায়ী গতকাল রাতে টানা 2 ঘন্টা ধরে ইরানি সামরিক বাহিনী এবং আমেরিকান নেভির যুদ্ধ জাহাজগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। এরপর আজ 9ই মে 2026 সকালে ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি ফার্স আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করে জানায় যে হরমুজ প্রণালীর মতো চরম কৌশলগত এবং গুরুত্বপূর্ণ রুটে দুই পক্ষের মধ্যে থেমে থেমে প্রচন্ড গোলাগুলি চলছে।
বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে কভার করেছে, কারণ এর আগের রাতেই দুই দেশের নেভির মধ্যে বড় আকারের আরো একটা গোলাগুলি হয়েছিল এবং ইরান দাবি করেছিল যে তারা আমেরিকান নেভিকে পিছু হটতে বাধ্য করেছে, যা গতকাল সেই প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘর্ষগুলোকে খুব সাধারণ বা ছোটখাটো ঘটনা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও ইরানি মিডিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো একে নিজেদের সমুদ্র সীমা রক্ষার জন্য একটা অবশ্যম্ভাবী পাল্টা জবাব বা কাউন্টার অ্যাটাক হিসাবেই দেখছে। দর্শক, আসল বিষয়টা হলো হরমুজ প্রণালীতে হওয়া এই সামান্যতম সংঘাত পুরো বিশ্বের হার্টবিট বাড়িয়ে দেয়, কারণ এই একটিমাত্র সরু সামুদ্রিক পথ দিয়েই গোটা বিশ্বের সবচেয়ে বড় তেলের সাপ্লাই পারাপার হয়। পশ্চিমা দেশগুলো খুব ভালো করেই জানে যে এখানে পরিস্থিতি এতই স্পর্শকাতর যে যে কোনো মুহূর্তের একটা ছোট্ট ভুল হিসাব নিকাশ মুহূর্তের মধ্যে একটা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যা পুরো গ্লোবাল সাপ্লাই চেনকে ধসিয়ে দেবে। এখন এই পুরো জিওপলিটিক্যাল দাবার চালে ইরান কিন্তু শুধু ডিফেন্সে খেলছে না, তারা সরাসরি অফেন্সেও যাচ্ছে। আমেরিকা ও ইরানের মধ্যে সমুদ্র দখলের এই লড়াইতে ইরানের নেভি অত্যন্ত দুঃসাহসিক একটি পদক্ষেপ নিয়েছে, যা সরাসরি আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্রদের জন্য একটা খোলা চ্যালেঞ্জ। গতকাল জুম্মার দিন গালফ অফ ওমান বা ওমান উপসাগরে ইরানের স্পেশাল নেভাল কমান্ডোরা একটা বিশেষ অপারেশন চালিয়ে ওশান কোই নামের একটা বিশাল অয়েল ট্যাঙ্কারকে নিজেদের কবজায় নিয়ে নেয়। ইরানের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী এই দুঃসাহসিক অপারেশনটি চালানো হয়েছে, ভালো করে শুনবেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সরাসরি নির্দেশে এবং আইনি আদেশের ভিত্তিতে। ইরানের স্পষ্ট অভিযোগ হলো এই ওশান কোই জাহাজটি ইরানের তৈরি করা সামুদ্রিক আইন লঙ্ঘন করেছিল এবং ইরানের তেল রপ্তানিকে বাধাগ্রস্ত করার যে পশ্চিমা ষড়যন্ত্র তার সাথে সরাসরি যুক্ত ছিল। প্রকাশ পাওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ইরানি কমান্ডোরা মাঝ সমুদ্রে জাহাজটির উপর ল্যান্ড করছে এবং পুরো ক্রুদের জিম্মি করে জাহাজটিকে ইরানের সাউথ ফ্রন্টের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে সেটা এখন তাদের লিগ্যাল অথরিটির জিম্মায় রয়েছে। ইরানের এই পাল্টা অ্যাকশন ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা সামুদ্রিক অবরোধের মুখে এক বিশাল চাপেটাঘাত। আমেরিকা যেখানে স্যাংশন দিয়ে ইরানের অর্থনীতিকে গলা টিপে মারতে চাইছে, সেখানে ইরান পশ্চিমা শক্তিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নিজেদের স্বার্থ রক্ষায় তারা যে কোনো পর্যায়ের আগ্রাসী পদক্ষেপ নিতে পিছপা একবারের জন্যও হবে না। তবে আজকের এই পুরো জিওপলিটিক্যাল সিনারিওতে সবচেয়ে বড় এবং সুদূর প্রসারী মাস্টার স্ট্রোকটি হলো ইরানের নেওয়া একটা নতুন আইনি পদক্ষেপ, যা হরমুজ প্রণালীর পুরো ভূরাজনৈতিক মানচিত্রই হয়তো বদলে দিতে পারে। দেখুন, পেশি শক্তি দিয়ে যুদ্ধ করা এক জিনিস, আর আইনকে ঢাল হিসাবে ব্যবহার করে শত্রুকে কোণঠাসা করা সম্পূর্ণ অন্য লেভেলের কূটনীতি। গতকালকেরই খবর, 8ই মে ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান একটি যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন স্টেট অফ হরমুজ লিগ্যাল রিজিম বিল নামের একটা খসড়া আইন সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। এখন এর মানে কি? এর মানে হলো এতকাল হরমুজ প্রণালীর উপর ইরানের যে নিয়ন্ত্রণটা ছিল সেটা মূলত সামরিক ফোর্সের মাধ্যমে পরিচালিত হতো, কিন্তু এখন ইরান চাইছে এই নিয়ন্ত্রণকে একটি স্থায়ী, আইনি এবং সাংবিধানিক রূপ দিতে। এই বিলটি ইরানের পার্লামেন্টে পেশ করা হবে এবং সেখান থেকে পাশ হওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য সেটি যাবে গার্ডিয়ান কাউন্সিলের কাছে। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা কি চুপচাপ এই ঘটনা ঘটতে দেখবে? কারণ একবার যদি এই বিলটি আইনে পরিণত হয় তবে এটা আমেরিকা এবং তাদের মিত্রদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। ইরান সমস্ত প্রক্রিয়াগুলোকে অফিসিয়াল আইনের অংশ বানিয়ে ফেলবে। এটা মূলত ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া নেভাল ব্লকেটের একদম টিট ফর ট্যাট বা ইটের বদলে পাটকেল জাতীয় জবাব। কিন্তু এখানে একটা দর্শক বিশাল জিওপলিটিক্যাল ঝুঁকিও আছে। যদি এই আইন পাশ হয় তবে হরমুজ দিয়ে যাতায়াত করা প্রতিটি বিদেশি জাহাজকে ইরানের তৈরি করা এই নতুন আইন মানতে হবে। আর যদি আমেরিকা বা ইউরোপের কোনো দেশ ইরানের এই আইন মানতে অস্বীকৃতি জানায় তবে আন্তর্জাতিক আইনের ভাষায় তা সরাসরি ইরানের সার্বভৌমত্বের উপর হামলা হিসাবে গণ্য হবে, যার ফলে ইরান তাদের উপর বৈধভাবেই তখন সামরিক অ্যাকশন নিতে পারবে। দেখুন, হরমুজ প্রণালী এমনিতেই খুব সরু একটা সামুদ্রিক পথ, এর একদিকে ইরান, অন্যদিকে ইউএই, ওমান, কাতার এবং সৌদি আরবের মতো দেশ। যদি আমেরিকার সাথে জিদের বসে ইরান এই রুট বন্ধ করে দেয় বা চরম কড়াকড়ি কোনো আইন আরোপ করে তবে বিশ্ব অর্থনীতি মুখ টুকরে পড়বে। ডোনাল্ড ট্রাম্প যেখানে সমুদ্রে এয়ারক্রাফট ক্যারিয়ার আর মিসাইল দিয়ে ভয় দেখাতে চাইছিলেন, সেখানে ইরান অত্যন্ত চতুরতার সাথে আইনকে ঢাল হিসাবে ব্যবহার করে আমেরিকাকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছে। এই আইন পাশ হলে চীন বা রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্র ছাড়া বাকি পশ্চিমা দেশের জন্য এই পথ একরকম ব্যবহার করা দুঃস্বপ্নে পরিণত হবে। এখন দিন শেষে জিওপলিটিক্স কোনো হলিউড সিনেমা নয় যে এক পক্ষ শুধু মার খাবে আর অন্য পক্ষ মেরে যাবে। এখানে প্রতিটি পদক্ষেপের পিছনে একটা গভীর ক্যালকুলেশন থাকে। আমেরিকা তাদের স্যাংশন এবং ফায়ার পাওয়ার দিয়ে ইরানকে চাপতে চাইছে, অন্যদিকে ইরান তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, কমান্ডো অপারেশন এবং এইরকম নতুন নতুন আইনি জ্ঞানাকল তৈরি করে আমেরিকাকে এই অঞ্চলে বলতে পারেন ক্লান্ত করে মারার কৌশল নিয়েছে। হরমুজ প্রণালীর এই দাবা খেলায় শেষ হাসি কে হাসবে তা তো সময়ই বলে দেবে। দর্শক, আন্তর্জাতিক রাজনীতি এবং গ্লোবাল পাওয়ার প্লে নিয়ে আজকের আমাদের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।